নমস্কার সবাইকে। ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ত্রিপুরা ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর অরুণোদয় সাহা স্যার এবং এবছর পদ্মশ্রী প্রাপক স্যার। আপনাকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত। নমস্কার, স্বাগত স্যার। প্রথমেই বলবো, এই যে একটা সাধারণত আমাদের রাজ্যে এর আগে পদ্মশ্রী পেয়েছে, গতবারও দুজন পদ্মশ্রী পেয়েছে, তো এবারটা সম্পূর্ণভাবে সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য, শিক্ষার ক্ষেত্রে অবদানের জন্য এবং এটা যথার্থই যে যিনি একজন স্বাধীনোত্তর ভারতবর্ষে জন্মগ্রহণ করার পর তার পরবর্তী শিক্ষকতার পর পরবর্তীতে অর্থনীতিতে পিএইচডি করা আমেরিকা থেকে, তারপর এখানে এসে তার অর্থনীতির পর আবার সেই শিক্ষার সঙ্গে জড়িত হওয়া, সেই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং এই আনন্দটাকে কিভাবে বহিঃপ্রকাশ করবেন? না, প্রথম কথা হলো, একেবারে ছোটবেলায় বিশালগড়ের থেকে আমি পড়াশোনা শুরু করেছি। বিশালগড়ে পড়াশোনা করার পরে আমি এমবিবি কলেজে 1 বছর পড়েছিলাম। তবে এমবিবি কলেজ থেকে আমি চলে যাই কলকাতা প্রেসিডেন্সি কলেজ। তো প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে এমএ পাস করে তারপরে চাকরি বাকরি করেছি। আবার ফিরে এসে কলেজে ইউনিভার্সিটি করে আমেরিকাতে যাই পিএইচডি করতে। তো সেই পিএইচডি করার পরে যেহেতু এখান থেকে আমি স্টাডি লিভে গেছিলাম, আবার ফিরে এসেছি। এসে ওই ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটি জয়েন করেছি। মাঝখানে ভিলাইয়ে একটা বিশ্ববিদ্যালয়ে আমি উপাচার্য ছিলাম, এটা 1 বছরের জন্য বোধ হয়। তারপর আবার চলে আসি। তো আমি দেখেছি হিসাব করে 39 বছর 5 মাস হলো আমার শিক্ষা জীবনের সময়। একদিন ধরে আমি শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, আর পড়াশোনা তো আছি। বেসিক্যালি আমি একজন ছাত্র, শিক্ষার সঙ্গে যুক্ত, গবেষণা করেছি, চলেছি। ইকোনমিক্স আমার সাবজেক্ট। অনেক ছাত্রছাত্রী আমার এদেশে আছে, বিদেশে আছে। আমি বিদেশে পড়িয়েছি। তো ওরা এখন বড় পোস্টে আছে আমেরিকাতে, বিদেশেও অন্যান্য জায়গাতে আমি তাদেরকে দেখা হয়ে যায় তাদের সঙ্গে। যাই হোক, সেটা কথা নয়। তারপরে একটা সময়ে ওই চলার পথে, ভুলে যাওয়ার আগে এসব লিখতাম। তখন আমাকে সবাই বললো যে এইগুলো তো ভালো লেখা হয়, আমরা তো খুব খুশি, কিন্তু আপনি ক্রিয়েটিভ আরো কিছু গল্প, উপন্যাস এগুলো লিখুন না কেন? তারপরে এসব বলার পরে আমি গল্প উপন্যাস লিখতে শুরু করলাম। বেশ কিছু আমার কাছে আমি গল্প লিখেছি, উপন্যাস লিখেছি। এগুলো যেমন উপন্যাসগুলো ছেপেছে কলকাতার আনন্দ পাবলিশার্স আছে, আনন্দ পাবলিশিং হাউস, ওরা আনন্দবাজার পত্রিকা। তো তারপরে আমার এখন মনে হয়েছে যে অনেক তো হয়েছে, লেখালেখিটা করি, চেষ্টা করি আর কি। তো তারপর থেকে লেখালেখির জগতে চলে এসছে। আর যে প্রশ্নটা করা হলো, যে খবরটা আমি পেলাম 25 তারিখ, জানুয়ারি 25 তারিখ, যে পদ্মশ্রী উপাধি আমার উপর তারা অ্যাওয়ার্ড করতে চায় কেন্দ্রীয় সরকার, এটা আমি দারুণ খুশি, দারুণ। মানে জীবনের এই প্রান্তে এসে, এই সময়ে এসে এরকম একটা সুখবর, আমি ভীষণ খুশি। এটা আমি বলতে চাইছি এই জন্য যে, যাই হোক, তবু একটা এই বেলাতে এসে একটা স্বীকৃতি পাওয়া গেল, এই জন্য আমি খুশি। তো একটু ইন্টারেস্টিং আমি এটা বলি, সেদিন 26শে জানুয়ারিতে নোটিফিকেশনটা হবে বলে 25শে জানুয়ারি রাত্রিবেলায় আমার একটা ফোন এলো আমার কাছে। ফোন তো অনেকেই করে, তো নাম্বার আজকাল ভয় পাই, যে সব নাম্বার ধরি না আর কি। আমি ফোনটা ধরিনি প্রথমবার, টিভি দেখছিলাম। তারপরে একটা রিং হয়ে যাওয়ার পরে 2-3 বার হলো, আরেকবার হলো, আমি ধরলাম না। তখন একটা প্লিজ কল মি ব্যাক একটা ওই মেসেজ এলো। আমি দেখলাম না, এটা মনে হয় সিরিয়াস। তখন আমি ফোনটা ধরলাম, ধরতেই ওইখান থেকে বললো যে আমি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে বলছি, আপনি কি প্রফেসর অরুণোদয় সাহা? আমি বললাম হ্যাঁ। আপনার নামটা একটা অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হচ্ছে, যদি এটা আপনাকে দেওয়া হয় আপনি এটা গ্রহণ করবেন, আপনার এতে সম্মতি আছে? আমি বললাম হ্যাঁ, আমি তো ভীষণ খুশি, মানে এই ব্যাপারে তো কোনো সংশয় নেই। বলল ঠিক আছে, আমরা যা জানার জেনেছি, এখন আর কিছু বলার দরকার নেই, কাউকে বলবেন না কিছু, আমরা অফিসিয়াল নোটিফিকেশন করার পরে আপনি বলবেন আর কি। তো তারপরে নোটিফিকেশনটা হলো, তারপরে তো হইচই হলো, এ হলো পাওয়ার। তবে সেই সময় সত্যি কথা বলি, আমি ভীষণ আনন্দিত ছিলাম আর কি, মানে এই খবরটা পাওয়াতে। আমার মনে হলো বাহ, এই তো দারুণ ব্যাপার, একটা এসেছে, স্বীকৃতি এসছে, একটা মানে মর্যাদা পাওয়ার একটা সুযোগ এসেছে। এগুলো এই বয়সে ভালো লাগে, বয়স হয়ে গেছে তো আজকাল, ওর পেতেই আমরা তুষ্ট হয়ে যাই।
কেউ কিছু কারোর কাছে কিছু প্রত্যাশা করলে না পেলে এবারে অল্পতে রেগে যায়, অভিমান হয়। আজকাল বলি না, মুখ খুলে মন টন খারাপ হলে পরে কাউকে বলি চলে না, কেউ কষ্ট পাকে চাই না। কিন্তু যদি অল্প একটা ছোট্ট একটা ব্যাপারে আমার মন ভালো হয়ে যায় আর কি। আর এটা তো একটা বিরাট ব্যাপার। সেই দিক থেকে ভাবতে গেলে আমি খুবই খুশি হয়েছে। আর আমার যারা নিকটাত্মীয় পরিজন, আমার ছাত্র বন্ধু বান্ধব, এরা তো সবাই খুশি। আচ্ছা, সংস্কৃতি এই যে লেখালেখির সঙ্গে জীবনে চলার পথে, যেটা আপনি বললেন যে ভুলে যাওয়ার আগে, চলার পথে, এগুলি সবগুলি ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাটাই এখানে আমরা দেখেছি খুব সুন্দর ভাবে এটাকে একদম সাবলীল ভাবে ব্যাখ্যা করেছেন। পাঠকের জন্য এটা খুব সহজে এটাকে গ্রহণযোগ্য, এটা এমন ছিল। তো এই সংস্কৃতি এটাকে মানে এই বর্তমান সময়ের সঙ্গে, এই আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, বর্তমানের সময়ে কোথাও যেন সেই এই যে একটা আগে বই পড়া, সেটা এখন মোবাইল হাতে হাতে চলে এসেছে, কোথাও এটাকে ব্যাঘাত ঘটছে যে মানুষের সৃজনশীলতা যেটা মানুষের মধ্যে থাকে, সেটা কি কোনো না কোনো ভাবে একটু চাপা পড়ে থাকছে? না, এখন আমি বলি এই ব্যাপারে আমার একটা মতামত খুব স্পষ্ট। আমি টেকনোলজির পক্ষে, প্রযুক্তির পক্ষে। আমি পুরনো ব্যাপার আঁকড়ে থাকতে চাই না। একটা আগে আমরা এই করতাম সেই করতাম, ভালো ছিল। না না না, এখনকার যে সময় পরিবেশ আগের চেয়ে অনেক ভালো। সব ব্যাপারে পরিবর্তন সবসময় ভালো হয়, সবসময়। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে এটা ততটা নয়, স্বাগতম নয়। না, পরিবর্তন মানেই হলো স্বাগতম, মানে তাকে বরণ করে নিতে হবে। আর এটা হয়, পরিবর্তনটা হয় কেন না, তার পেছনে প্রযুক্তি থাকে। আগে যে প্রযুক্তি, এখন প্রযুক্তি বদলে গেছে, এখন মোবাইল এসে গেছে, আগে তো এগুলো ছিল না। তখনকার সময়ে এক ধরনের কি বলে পড়াশোনা, বইপত্র ছিল। এখন আর দরকার নেই বইপত্র, এখন ইবুক আছে, কি ক্যান্ডেল আছে, অমুক আছে। এখন আমি একেবারে আমাদের দিন ভালো ছিল বলে আক্ষেপ হাহাকার করতে চাই না। আমি বরং ঈর্ষা করি এখনকার দিন কত ভালো। আমার তো মাঝে মাঝে মনে হয় এত আগে জন্মালাম কি করে, কত 100 বছর পরে জন্মালাম না কেন। আমি আমার নাতনিকে বলি, নিন্দা করবে আমাকে, তবু আমি বলি যে আগের চেয়ে এখন খুব ভালো। এখন হচ্ছে সামনের দিনগুলো আরো ভালো হবে সব দিক দিয়ে। আগে কি দারিদ্র ছিল, মানে খাওয়া দাওয়া, পড়াশোনা, সব পড়াশোনার দারিদ্র ছিল, স্বাস্থ্যের দারিদ্র ছিল। আগে একটা শুনলে অবাক হবে, কেউ বিশ্বাসই করবে না, একজনের যদি আমাশা হতো একেবারে মৃত্যু অবধারিত। আমি বিখ্যাত লোকের নাম বলবো। আর আজকাল কঠিন ওষুধ আরামসে ছেড়ে যায়, কয়েকটা সারছে না, কিন্তু সারার পর চেষ্টা হচ্ছে। আমি খুব আশাবাদী অল্প কিছুদিনের মধ্যেই এইসব দুরারোগ্য ব্যাধির ওষুধ বেরিয়ে যাবে। সুতরাং আগামী ভবিষ্যৎ সবসময় আমরা বলছি, যখন এই মোবাইলে সবকিছু গুগল করলে সবকিছু পাওয়া যায়। আমরা যখন পড়াশোনা করেছি, যখন গ্রাজুয়েশন করেছি, যখন 97, 8, 9-এ, তখন আপনি সম্ভবত ইউনিভার্সিটি চ্যান্সেলর ছিলেন, সম্ভবত প্রথম সেন্ট্রাল ইউনিভার্সিটির। ওই সময় যেভাবে ছেলেমেয়েরা যে বুদ্ধি প্রয়োগ করতে হতো পড়াশোনার জন্য, কিছুটা নিজের বুদ্ধি খরচ করতে হতো, এখন সেটা গুগল বা ডিভাইসের মধ্যে নির্ভরশীল হয়ে পড়ছে। তো কোথাও কি সে আগের দিনে যেভাবে জসিমউদ্দিন, সত্যজিৎ বা সুকুমার রয়, সে ধরনের কবি সাহিত্যিকদের কোথাও, আমি সেটা বলতে চেয়েছি যে কোথাও কি এটা আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে? না, একেবারে না। আমি ওই যে প্রথমেই বলেছি যে প্রযুক্তির পক্ষে, আধুনিকতার পক্ষে আমি। অতীত ভালো ছিল বলে আর আমরা বিয়ে করতে চাই না, বিলাস করতে চাই না। সবসময় প্রগতির সঙ্গে তাল রেখে অগ্রগতির সঙ্গে মিলিয়ে চলতে হবে। এটা যে নামগুলো বলা হলো, তারা বড় মাপের সৃজনশীল ব্যক্তি, আমি নমস্য। কিন্তু তাদের চেয়েও এখন যেই সব লেখালেখি হচ্ছে, যেই সব প্রযুক্তির মাধ্যমে আমরা আজকাল যে সোশ্যাল মিডিয়া অনেক কিছু বাজে আছে, রাবিশ, কোনো সন্দেহ নেই। তো সে তো আগের যে সময় তাতেও ছিল। আগের যেই, আমি জানি বাংলা সাহিত্য সম্বন্ধে তো একটু পড়াশোনা করেছি, তো আগে আমাদের বটতলার উপন্যাস বলে একটা ব্যাপার ছিল, জঘন্য ছিল না, বটতলার উপন্যাস বলে একটা আলাদাই ছিল। তো এখন কত সুন্দর ছেলেমেয়েরা লেখে, কত বেশি জানে, মানে খুঁজে বের করতে হবে। শুধু খোঁজা তো সহজ। আগে ডাক্তারবাবুরা চিকিৎসা করতো আন্দু চিকিৎসা, খোঁজখবরই নেই। কিন্তু এখন চিকিৎসা করার আগে তাকে ভালো করে টেস্ট করে যথাযথ ওষুধ দেয়, ভালো হয়ে যায়। আগে একটা সাধারণ ছোটখাটো অসুখে একটা মৃত্যু অনিবার্য ছিল, এখনো মৃত্যু আছে, কিন্তু এখন মারা যায়। আগে তো
20 বছর 22 বছর বয়সে বড় বড় যে আমাদের তারা 40 বছরের বেশি বাঁচেনি। বিখ্যাত বিখ্যাত যারা আমাদের একটা মনীষী, বড় মাপের যারা সাধু সন্ত পণ্ডিত, এখন তো 80-90 বছর পরেও মরে না দেখি। মানে লোকজন অনেক আছে না, এত তার মানে বেড়ে গেছে। হ্যাঁ, বেড়ে গেছে, শিক্ষা বেড়েছে, স্বাস্থ্য বেড়েছে, সবকিছুতে আমরা অনেক ভালো আছি আর কি। আর আমি বিশ্বাস করি যেভাবে বিজ্ঞান প্রযুক্তি, এটা কিন্তু বিজ্ঞান প্রযুক্তির ব্যাপার, বিজ্ঞান প্রযুক্তি যেভাবে বাড়ছে, অগ্রগামী হচ্ছে, আর ভবিষ্যতে তো আমরা 150-200 বছর বাঁচবো। তো এখনই তো 100 বছর তো অনেকেই বাঁচে, আমি দেখি দেখি। আগে তো ভাবাই যেত না, তাই না? 150-200-250 বছর বাঁচবে, মানুষ দীর্ঘজীবী হবে। মানুষ বলে আর কি লোকে যে মানুষ হয়তো মরবে ডরবে না, হতে পারে, অবাক হওয়ার কিছু নাই। চাঁদে যাচ্ছে, এখন মঙ্গলে যাচ্ছে। সুতরাং আমি এই নতুন জগতের এখন দুটি প্রশ্ন রাখবো আরো। এক হচ্ছে প্রফেসর ডক্টর অনুরাগ সাহা, তিনি লেখক, তিনি চিন্তাবিদ, তিনি সংস্কৃতি ব্যক্তি, শিক্ষাবিদ, পাশাপাশি রাজনীতির সঙ্গে আপনার একটা কিন্তু যোগাযোগ ছিল। তো এই বর্তমান সময়ে যারা অনেকে বলে যে শিক্ষিত লোকের আমার গণনা খুব কম রাজনীতিতে, অনেকেই কথা বলে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি রাজনীতিতে অংশগ্রহণের পক্ষপাতী। এটাও একটা মানে আমি বলবো কি, জীবনের অনেক ধরনের বৃত্তি বা পেশা আছে। তো ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে থাকি, একজন ভালো ডাক্তার যদি হতে পারে, একটা ভালো পলিটিশিয়ান হলে হতে থাকি। মানে আমি যদি মানুষের কল্যাণ চাই, আমি যদি সমাজের উন্নয়ন চাই, আমি আমার যে ক্ষুদ্র ক্ষমতার মাধ্যমে এটা করবো। আমি তো আর অন্য কিছু পারবো না। তো কেউ যদি এইটাই ভালো না পারে তো আরেকটাই করবে। রাজনীতি মানে নষ্টামি না, না না, আছে রাজনীতি মানে নষ্টামি আছে না নাই, তো অন্যান্য প্রফেশনগুলো তো আরো বেশি নষ্টামি আছে। রাজনীতিকে আমি সেইভাবে পরিত্যক্ত করতে চাই না। রাজনীতিও যদি কেউ মন থেকে ভালোবেসে মানুষের মঙ্গলের জন্য, আমি এমন এক্ষুনি নাম বলতে পারবো, কত রাজনীতিবিদ আছে আমরা খবর রাখি না, কিন্তু নীরবে ভালো কাজ করে যাচ্ছে। এখন আপনার এই একজন সবচেয়ে ফেভারিট লেখক এবং বর্তমান সময়ের ফেভারিট একটা ভালো লেখক এবং যদি বলি একজন ভালো রাজনীতিবিদ, এই দুজন কাদের নাম বলবেন? লেখকদের আমি একটু ছোটবেলায় যখন লিখতাম, সরি এটা বলা ঠিক হয় না, লেখার চেষ্টা করতাম বা পড়াশোনা করতাম, তখন আমার একজন লেখক ছিল বাংলাতে, তো আমি সবসময় বাংলাতে পড়ি, বিমল কর বলে একজন ভালো সাহিত্যিক ছিলেন, একজন বড় মাপের সাহিত্যিক ছিলেন। আমি আর তারপরে তো কলকাতায় পড়াশোনা করতে গেলাম প্রেসিডেন্সি কলেজে, ঠিক উল্টা দিকে হলো কফি হাউস, ওখানে গিয়ে আমি দেখতাম বড় বড় সাহিত্যিক, শিল্পী, সিনেমার কফি হাউসটা আছে না, তাদের সঙ্গে কারোর কারোর সঙ্গে পরিচয় হতো তখন। এখন তো সবার সঙ্গে কম বেশি পরিচয় আছে। সুতরাং পরবর্তী সময়ে অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, এটা আমার অন্য যারা লেখালেখি করে তাদের প্রতি একটা অনুরোধ বা উপদেশ, সুপারিশ, উপদেশ দেওয়ার মতো আমি যোগ্য নই, সুপারিশ, যে কেউ যদি বড় লিখে বড় নাম করতে চায়, গান গেয়ে নামী হতে চায়, স্বনামধন্য হতে চায়, তাইলে একজনের মতো লিখলে তার কোনোদিন নাম হবে না। একজনের মতো গাইলে পরে কুকের কোনটি, লতা মঙ্গেশকরের মতো গান তার জীবনে শেষ, তার ইউনিক হতে হবে। হ্যাঁ, মানে আমি তার মতো বড় হয়েছি না, না না না। আমি কেউ যদি বলে, আমাকে একসময় বলতো, আমি স্বীকার করছি, আমি নাকি সুনীল গাঙ্গুলির লেখার মতো লিখি। হ্যাঁ, আমার মনে হয় সেটা আমার যদি হয়ে থাকে ইনজাস্টিস, না না না, ইনজাস্টিস না, আমি ঠিক কাজটা করিনি যদি ওরকম করে থাকে। হ্যাঁ, সুনীল গাঙ্গুলির কেন প্রসঙ্গটা এলো আমি বলছি, আসছি, বা দু একজন লেখার সঙ্গে নাকি আমার তুলনা করা হয় আর কি, আমি দেখেছি ওই সমালোচনা করতে গিয়ে বলেছে। যদি এটা হয়ে থাকে তাহলে এটা আমার ব্যর্থতা। আমি অমুকের মতো, এই তার আর ভবিষ্যৎ গেল ঝরঝরে, তার ভবিষ্যৎ। এটা সাহিত্যের বেলায়, রাজনীতি সব্বার বেলায় প্রত্যেককে যদি নিজের মতো হতে হবে, আমি আমার মতো, আমি আমার বাবার মতো, আমি আমার মায়ের মতো, এইসব বললে হবে না। নিজের পরিচিতি নিজেকে একেবারে। যদি জীবনে যদি কেউ করে যদি কৃতিত্ব অর্জন করতে চায়, তাহলে তার মতো করে তাকে বড় হতে হবে। আমরা একজন সাহিত্যিকের নাম পেলাম বিমল কর। রাজনীতিতে যদি আমাদের রাজ্যের, আমাদের দেশের দুটি নাম যদি বলতে হয়, তাহলে কোন দুটি নাম বলবেন? এখনই আমি না, আলাদা করে রাজনীতির নাম আমি বলছি না কারোর, কেননা মানে পছন্দ করেন যে মানুষের জন্য কাজ করে না, আমি এক্ষুনি কোনো রাজনীতি যাচ্ছি না, কেননা আমাকে যে পুরস্কারটা দেওয়া হয়েছে আর কি, সেটা হলো এডুকেশন এন্ড লিটারেচার। তো আমি এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই।
লিটারেচার এবং এডুকেশন। এডুকেশন তো বললামই, লেখাপড়া করেছে এখানে, তার বিদেশে এটা এডুকেশন পড়িয়েছে দীর্ঘদিন। আর এখনই কথা হচ্ছে সাহিত্য নিয়ে, সাহিত্য নিয়ে কথা হচ্ছে আর কি। এটা আর আরেকটা আমার নিজের একটা ফিলসফি হলো এই যে প্রযুক্তিকে বাদ দিয়ে কিছু করা যাবে না। আমি যদি কিছু করতে চাই তাহলে প্রযুক্তি, টেকনোলজির সাহায্য নিতে হবে। আমি একটা উদাহরণ দিই, দুটো কান্ট্রি, দুটো দেশ সবই মোটামুটি একই। এদেরও মাটি, জল, লোক আছে, বন বসত আছে, ওদেরও আছে, কিন্তু তবু যেমন একটা উদাহরণ দিই, উত্তরপ্রদেশ একটা জায়গা, উত্তরপ্রদেশের মধ্যে যতটা লোকজন আছে, যতটা অঞ্চল আছে, ঠিক জাপানেরও অতটাই লোকজন আছে, অতটাই অঞ্চল আছে, মানে কিন্তু উত্তরপ্রদেশ জাপানের চেয়ে এগিয়ে আছে একটা কারণে, উত্তরপ্রদেশে নদী আছে গঙ্গা, এরকম নদী জাপানে নেই। উত্তরপ্রদেশে এত বেশি খনিজ বনজ সম্পদ নেই, জাপানের নেই। কিন্তু তাহলে তো বুঝতে হবে যে উত্তরপ্রদেশ জাপানের চেয়ে ধনী না। জাপান, উত্তরপ্রদেশ তো গরিব সেই তুলনায়। কেন উত্তরপ্রদেশ কেন পারছে না জাপানের সঙ্গে? কারণ হলো জাপানের হাতে প্রযুক্তিটা আছে, উত্তরপ্রদেশে প্রযুক্তি নেই। প্রযুক্তি কিন্তু টেকনোলজি। সুতরাং যদি কোনো একটা দেশ যদি চায় যে আমি এগিয়ে থাকবো, সবার এগিয়ে থাকবো, তাহলে তাকে প্রথমেই বুঝতে হবে প্রযুক্তি হবে। এটা করলে পরে এগিয়ে যারা বর্তমান জেনারেশন রয়েছে, ছেলেমেয়েরা বর্তমানে যারা ক্লাস 8, 9, 10 পড়ছে, পড়াশোনা করছে, তো আপনি শিক্ষাবিদ হিসেবে তাদেরকে কিভাবে একটা উপদেশ বা নির্দেশ পথ দেখাবেন যে আগামী দিনে আমাদের রাজ্যকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কোন কোন দিকগুলি তারা যদি মানে এই এখন থেকে যদি গুরুত্ব দিয়ে দেখে পড়াশোনার ক্ষেত্রে, বা অভিভাবকদের যারা এখন অভিভাবকরা প্রচন্ড বাচ্চাদেরকে শুরু থেকে এখন প্রচন্ড 5টা 6টা করে টিচার, যেটা একসময় আপনারা হয়তো স্বপ্ন দেখতেন না, এই ধরনের ছোটবেলা এত শিক্ষকের মানে গৃহশিক্ষক, স্কুল, এত কিছু একসঙ্গে, আর্ট, খেলা, যোগা, আবৃত্তি, তবলা বাজানো, গান গাওয়া, অনেকগুলি বাচ্চাদের মধ্যে একটা এইভাবে কম্পিটিশন তৈরি হয়েছে। তো এটাকে কিভাবে দেখেন? না না, আমি কিন্তু এর মধ্যে কোনো দোষ ত্রুটি কিচ্ছু দেখি না। ভালো তো। আগে একটা 48 ঘন্টার দিন ছিল, 24 ঘন্টা একটা দিন ছিল, এখন 24 ঘন্টা দিন। আগে আমরা একটু পড়তাম, একটু খেলতাম, ঘুমিয়ে থাকতাম, ব্যাস জীবন শুরু, জীবন শেষ। আর এখন ছেলে মেয়েরা ওই 24 ঘন্টায় দিন, তার মধ্যে আরে বাপরে বাপ কত কিছু করছে, সময়টা কাজে লাগাচ্ছে। সময় তো ইলাস্টিক। সুতরাং এদের হ্যাটসঅপ, তাদেরকে আমি কুর্নিশ জানাই। হ্যাঁ, মানুষ তো ইলাস্টিক না, এটা কিন্তু যত দেবে গ্রহণ করতে পারে। মানুষের মধ্যে একটা আছে, সহন শক্তি আছে। মানুষ যখনই এরকম সময়ে আসে না, মানুষের মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি আছে, মানুষ পারে সব। বিপদে পড়লে লোকে উঠে আসে না, কিন্তু এমনিতে পারবে না, কিন্তু প্রয়োজনে মানুষ সব করতে পারে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন উঠে যে শিক্ষা ব্যবস্থায় বর্তমানে, আগে একটা সময় ছিল যে শহরের 2-একটা স্কুলই শুধু মানে ধরুন এখান থেকে স্ট্যান্ড করবে, ভালো রেজাল্ট করবে। এখন গ্রামে গঞ্জে গুলি করছে, তারপরেও কোথাও না কোথাও যেন একটা, কোথাও যে সেই অভিভাবকরা মনে হয় অসন্তুষ্টিতে ভোগে মানে বাচ্চাদের উপর। না, এটা তো কোনো বাবা অসন্তুষ্ট হতে পারে, না হতে পারে, এটা একটা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আমি কিছু কথা বলি। কিন্তু একটা কথা, আগে ভালো রেজাল্ট শুধু আগরতলা 1-2 কলেজ স্কুল থেকে হতো, কিন্তু আমি তো উদয়পুরে বসে কথা বলছি, তো উদয়পুরের আমি জানি, আমার নিজেরই নিকটাত্মীয় বোধহয় প্রথম দ্বিতীয় হয়েছিল বোর্ডে। তো হ্যাঁ, হয়েছিল একটা মেয়ে সারা রাজ্যের প্রথম, ইংলিশ মিডিয়াম থেকে। আমি ইংলিশ মিডিয়ামটা জানি আর কি। আগে অনেকেই বাইখোড়াতে একটা বৃন্তক বলে স্কুল আছে, চমৎকার সব রেজাল্ট করছে। কিন্তু আগে ওই উমাকান্ত নেতাজি আর বুঝজং, এগুলো ছড়িয়ে ছিড়িয়ে যাচ্ছে। তার মানেটা কি? মানেটা হলো মানুষ, দুটো শিশুর মধ্যে কোনো তফাৎ হয় না, কিন্তু তার যে চারপাশের যে পরিবেশ, তার আবার ওই প্রযুক্তির মধ্যে অধিকার, সেইটা প্রযুক্তির মধ্যে সকলের সমান অধিকার এসে গেছে প্রায়। এখন আগরতলার একটি ছেলে যদি জানে, যেমন একটা উদাহরণ দিই, যে পৃথিবীর আজকে ক্রিকেট খেলা হলো, কোথায় চলছে তো ক্রিকেট খেলা, কি রেজাল্ট, আগরতলা 1-2 ছেলে জেনে যায়, ওই বিবিসি টিবিসি ধরে টরে জানে। কিন্তু উদয়পুরের গ্রামে ফুলকুমারীর একজন জেনে যাবে মুহূর্তে, ওর চেয়ে আগে জেনে যাবে এখন, তাই না? এক মুহূর্ত পিছিয়ে থাকবে না। এটা কি করে সম্ভব? আগে তো এটা জানাই যেত না, আমরা পর দিন রেডিওতে শুনে, তাও আবার আগে ক্রিকেট খেলার আমরা রিলে শুনতাম রেডিওতে, হ্যাঁ, আর এখন চোখের সামনে দেখতে পাচ্ছি, রিপ্লে হচ্ছে, কোথায় ভুল কোথায় ত্রুটি, কত সুন্দর হয়ে গেল সবকিছু। যাই হোক, আমাদের যদি
অন্যদের সঙ্গে তাল মিলে চলতে হয়, অন্যদেরকে পিছনে ফেলে রেখে এগিয়ে যেতে হয়, তাহলে প্রথম এবং শেষ কথা হলো প্রকৃত শিক্ষা। শিক্ষা বলতে আমি এখানে কিছু বলিনি এখন পর্যন্ত, কিন্তু শিক্ষা এবং শিক্ষার সঙ্গে প্রযুক্তি, শিক্ষাটা বড় জিনিস। আপনার লেখা 10টি বই আমি যতটুকু জানতে পেরেছি গুগল করে, এখানে সবচেয়ে কোনটাকে আপনার প্রিয় বা কিছু নাম বলবেন? আমার প্রিয় বই কেউ যদি বলে, যারা আমার এই বইগুলি পড়েনি এখনো, যে এর মধ্যে আপনার খুব ভালো লেগেছে, যে সাধারণত অনেকে ট্রাভেলিং বা নিজের জীবনের অভিজ্ঞতা পড়তে অনেকেই ভালো লাগে, মানে নিজস্ব জীবনের অভিজ্ঞতা, তো কোনটাকে প্রেফার করবেন? আমার একটা রাজা ও কবি বলে বই আছে একটা, যেটা ত্রিপুরার রাজা এবং রবীন্দ্রনাথকে নিয়ে লেখা। তো এটা আমার নিজের একটা দুর্বলতা থাকে, তো এই লেখাটার প্রতি আমার একটা দুর্বলতা। আর আমার মনে হয়েছে লেখাটা পাতে দেওয়া যায়। কেন এবার ফিরে আসছি, এই অনেকে বলতেন, এই যখন এটা বেরোলো তখন বলতেন যে সুনীল গাঙ্গুলির সঙ্গে নাকি মিল পাওয়া যায়। সুনীল গাঙ্গুলির তখন একটা বই বেরোচ্ছিল, সেই বিখ্যাত বই, সেই সময় বোধহয় একটা বিখ্যাত বই আছে সেই সময়, আর হলো প্রথম আলো বইটার উপন্যাসটার প্রথম চরিত্র হল ত্রিপুরার রাজাদের। হ্যাঁ, ত্রিপুরার রাজা, এখান থেকে শুরু হয় গল্পটা, ওই এবং তার মৃত্যু ওই এলাহাবাদের গাড়ি অ্যাক্সিডেন্টে, এই বইটা। তো সুনীল গাঙ্গুলি বইমেলা আসতেন, আমার সঙ্গে খুব যোগাযোগ ছিল, আমি কথা বলতাম। উনি আমাকে বললেন যে, আমি বললাম কি লিখছেন? বলছে শোনো, তোমাদের ত্রিপুরাকে নিয়ে একটা লিখছি ভাবছি বলে উনি বললেন যে ত্রিপুরার রাজাদের নিয়ে লিখবো। আমি বললাম বাহ, বেশ ভালো। বলে জানো তো কেন ত্রিপুরার রাজাকে নিয়ে লিখবো? অনেক রাজবাড়ি আছে, কিন্তু ত্রিপুরার রাজবাড়িতে বাংলাতে কথা টথা বলে, চরিত্রগুলো বাংলায় কথা বলে, এই জন্য আমার একটা মনে হলো এদের নিয়ে উপন্যাস লেখা যায়। তারপরে সেই প্রথম আলো, তো আমি খুব খুশি হয়েছি শুনে। তো আমি বললাম যে কলকাতার সুনীল গাঙ্গুলি ত্রিপুরার আগরতলায় এসে রাজাদের সেই বীরচন্দ্রদের নিয়ে লিখবেন, আর আমরা ত্রিপুরাতে বসে লিখছি না, এটা কি হচ্ছে নাকি? আমি তখন ওইটা লিখেছি, মানে ওই রাজা ও কবি। তো তাতে আমার মনে হয়েছে যে রবীন্দ্রনাথের, হ্যাঁ, সুনীল গাঙ্গুলি, আমি যদি এখন সুনীল গাঙ্গুলির মতো লিখি, তাইলে আমি আর কোনোদিন লোকে বলবে যে উনি কপি করেছেন। তো দু একজন লিখেছে পত্রিকায় যে তার লেখাতে সুনীল গাঙ্গুলির ছাপ দেখা যায়, তার মানে সুনীল গাঙ্গুলি থেকে উনি কপি টপি করেছেন। আসলে আমি কিছু কপি করিনি, উনিও করে বলেছেন যে ভাবগত মিল থাকতে পারে, দুজন দুরকম ভাবে লিখেছি। তো হতে পারে যে উনি এত বড় ভাবে সাহিত্যিক, তো কিছু হয়তো কিছুটা ছাপ দেখা গেছে, হতে পারে। এটা নিয়মই, আমি বললাম না, কাউকে যদি লেখালেখিতে যে কোনো কিছু করতে হয়, তাইলে যা হয়ে গেছে এগুলো অস্বীকার করে এগিয়ে যেতে হবে, নইলে কোনোদিন সে হবে না, প্রতিষ্ঠা পাবে না। যাই হোক, আজকে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম পদ্মশ্রী প্রাপক স্যার প্রফেসর অরুণোদয় সাহা মহোদয়ের সঙ্গে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য, এবং আবারও সময় পেলে আপনার সঙ্গে কথা বলবো, সাহিত্য নিয়ে চর্চা হবে, এবং রাজ্যের সাহিত্য বিকাশে আপনার যে অবদান চর্চা, সেটা আপনার জারি থাকুক, এবং আপনার দীর্ঘজীবী, আপনার জীবন দীর্ঘ হোক, এই কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ওকে, নমস্কার, সবাই ভালো থাকবে।